চেষ্টা করা হবে যে আমরা সাধারণত সাহিত্য, রাজনীতি, ইতিহাস, আইন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ যেটাকে আমরা লিবারেল আর্টস এবং সোশ্যাল সায়েন্সেস বলে থাকি। সাধারণত আমেরিকাতে বলা হয়, বাংলাদেশে আমরা সাধারণত আর্টস ফ্যাকাল্টি বা হিউম্যানিটিস বলে থাকি। হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সেস এর অন্তর্ভুক্ত যেসব সাবজেক্ট আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, সেখানে প্রায়ই দেখা যায় যে কতিপয় থিঙ্কার্স যারা রয়েছেন তাদের কিছু ক্রিটিক্যাল থটস রয়েছে, কনসেপ্ট রয়েছে, তাদের ডিফারেন্ট থিংস রয়েছে, মানে থটস রয়েছে। সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের মূল লক্ষ্যই হলো এই পেজের ওই সমস্ত তাত্ত্বিকদের জটিল তথ্যগুলোকে সহজভাবে উপস্থাপন করা। এখন পেজের উদ্দেশ্য হলো এই জন্যে যে বলা হয়ে থাকে যে আমাদের দেশের জনগণ মন, ওনারা আবেগ সর্বস্ব। প্রায় আমরা বলে থাকি যে আবেগের উপরে নিয়ন্ত্রণ নেই। আমরা যে কোনো দেখে মুহূর্তে অ্যাক্ট অন ইম্পালস, আমরা ঘটনা দ্বারা, আকস্মিকতা দ্বারা প্রভাবিত হই, যে কোনো কিছু মত যাচাই বাছাই না করেই ফেসবুকে শেয়ার করি বা কোনো কিছুতে মন্তব্য করি। এটা আমাদের সর্বত্রই দেখা যায়। তাতে দেখা যায় যে আমাদের দেশের যে গণমানসিকতা, সেখানে দেখা যায় একটা অসহনশীলতা বিরাজ করে, বা আমার মতামতই সেরা, এই যে একটা পার্সপেক্টিভিজমের যে গাচ্ছি, যে একটা সিঙ্গেল পার্সপেক্টিভ বা একটা সিঙ্গেল নেগেটিভ থেকে সহজে প্রভাবিত হয়ে যাওয়া এবং যে কোনো ঘটনা সম্পর্কে সহজেই আপনার মন্তব্য করে ফেলা, এটা আমাদের একটা মুদ্রাগত দোষ হয়ে দাঁড়িয়েছে। সো আমাদের রাইজোমেটিক থিঙ্কিং এই গ্রুপের পেজের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন ক্রিটিক্যাল থিওরির মাধ্যমে আমাদের মন মানসিকতা, চিন্তা চেতনার একটা সামঞ্জস্য পূর্ণতা বিধান করা, যাতে আমরা একটু সহনশীল, যৌক্তিক এবং রেশনাল থিঙ্কিং করি। পার্সপেক্টিভিজম মানে বিভিন্ন একটা বিষয়কে কতভাবে দেখা যায়, এই বিষয়গুলো যাতে ডেভেলপ করতে পারি, সেসব বিষয় নিয়ে আমরা মূলত এখানে অনেকগুলো তথ্য নিয়ে আলোচনা করা হবে। যেমন আজকে আমি প্রথম ভিডিওতে ফিলোসফি নিয়ে আলোচনা করব। তো কালক্রমে এখানে ফিলোসফি আলোচনা, ল, সাহিত্য, মানে বিভিন্ন বিষয়ে শুধু ক্রিটিক্যাল থিওরি বা প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। মাঝে মাঝে ইংরেজি সাহিত্য এবং হলো ইংরেজি ভাষা, ইংরেজি বিভিন্ন শব্দার্থ বা গ্রামার, এইসব বিষয়ে একটু আলোচনা করা হবে। তবে সেটা প্রথাগত কোনো গ্রামার না, যেমন অ্যাডজেক্টিভ কাকে বলে, এগুলো নয়। মানে অ্যাডজেক্টিভকে কেন অ্যাডজেক্টিভ বলা হয়, অ্যাডজেক্টিভকে কেন নাউন বলা হয় না, অ্যাডজেক্টিভের কী কী প্রপার্টিস রয়েছে এবং কী কী কারণে এটাকে অ্যাডজেক্টিভস বলা হয়, আমরা এইসব ক্রিটিক্যাল ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজের ভেতরে যেটা বলে সেই রকমগুলো একটু বিষয় আলোচনা করা হবে আশা করি। সো কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাই। আজকে আমরা যেটা আলোচনা করা হবে, আমরা এভাবে বলতে পারি যে আলোচনা আমাদের ডিসকাশন 1। তাহলে লেসন 1 যেটা, সেটা আমরা হবে ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফি। এখন ফিলোসফি বলতে আমরা এখানে ওয়েস্টার্ন ফিলোসফি বুঝাচ্ছি ইন দ্য সেন্স দ্যাট আমরা কালক্রমে দেখা যায় ইস্টার্ন ফিলোসফি আলোচনা করা হবে। এবং ফিলোসফিতে আপনি তো জানেন যে এখানে রিলিজিয়ন একটা ফ্যাক্ট, এখানে রিলিজিয়াস রয়েছে। আমরা কালক্রমে সেটাও আলোচনা, থিওলজির আলোচনা করার চেষ্টা করব। ফিলোসফির আন্ডারে বিভিন্ন ওল্ড, মিডল, ইংলিশ ফিলোসফি, ইসলামিক ফিলোসফি, বুদ্ধিস্ট ফিলোসফি, বিভিন্ন ফিলোসফি নিয়ে আলোচনা করা হবে। এখন প্রথমে আলোচনা শুরু করা যাক যে আমরা ফিলোসফি বলতে কি বুঝি। এখন দেখেন যে ফিলোসফি শব্দটা আসলে গ্রিক দুটো শব্দ থেকে এসেছে। একটা হলো ফিলো, যেটা আমরা জানি যে লাভ, আর সোফিয়া মানে এটা হলো উইজডম। আপনারা জানেন যে প্রাচীন গ্রিসের লাভ এটা 2-3 ধরনের ছিল। আবার কেউ কেউ সমাজবিজ্ঞানী, যেমন সমাজবিজ্ঞানের লিয়ের মতে ভালোবাসা হলো 6 প্রকার: এরোস, লোরাস, স্ট্রোস, প্র্যাগমা, মিনিয়া, এগাপে। সো গ্রিসে সাধারণত এগাপে, এরোস এই ধরনের একটা ছিল, ফিলিয়া একটা ছিল, যে সন্তান তুলো ভালোবাসা। তো ফিলোসফি ওই রকমই একটা লাভ, মানে এটা বাৎসল্য বা এরকম হতে পারে। আর সোফিয়া মিনস হল উইজডম। এখানে কিন্তু আপনার জ্ঞান থেকে উইজডমটা একটু বেশি যুক্তিসহ মনে হয়। আপনি জ্ঞানও বলতে পারেন, তবে আমরা প্রচলিত অর্থে যা জানি, যেটাই জানি স্বাভাবিকতে সেটা জ্ঞান। এবং জ্ঞানের চূড়ান্ত পরিণতি, যেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন কিংবা ব্যবহার করতে পারেন, সেটাকে আমরা প্রজ্ঞা বলতে পারি। এটা সাধারণ কথা। ইংরেজিতে একটা কথা আছে, একজন কবি বলেছিলেন যে নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স। তো উইজডম কিন্তু সহজে আসে না। সেটা আমরা অন্য একটা ভিডিওতে নলেজ এবং উইজডমের কি পার্থক্য সেটা আমরা বিস্তারিত বলবো।
সো সাধারণত তাহলে আমরা যেটাকে বলি ইংলিশে ইটাইমোলজি, অর্থাৎ অর্থের ইতিহাস। এটা অর্থগত দিক থেকে আমরা দেখি যে ফিলোসফি মানে লাভ অফ উইজডম কিন্তু। এখন লাভ অফ উইজডম এটা বললেই কি শেষ হয়ে যায় যে ফিলোসফি কি তাহলে এটাই যে ফিলোসফির সংজ্ঞা, যে আমি বলবো যে ফিলোসফি মানে লাভ অফ উইজডম, সেটা না। ফিলোসফির কিন্তু বিভিন্ন সংজ্ঞা রয়েছে, বিভিন্ন ফিলোসোফাররা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। কিন্তু আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে যে কোনো কিছুর সংজ্ঞা মানে হলো ওটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া। টু ডিফাইন সামথিং ইজ টু রেস্ট্রিক্ট সামথিং। আপনি যখন কোনো কিছুকে ডিফাইন করার চেষ্টা করতেছেন তখন এই আইডিয়াটা একটা রেস্ট্রিকশনের ভেতরে নিয়ে আসতেছেন। তার মানে এই রেস্ট্রিকশনের ভেতরে নিয়ে আসলে তো আপনার যেটা হয় যে পোস্ট মডার্ন থিওরি বা এরকম থিওরিতে যখন আপনি যাবেন, পোস্ট স্ট্রাকচারালিজম, তখন যদি এই রেস্ট্রিকশনটা ভেঙে দেওয়া হয়, এটাকে একটা অর্থের একটা ফ্রি প্লে করে দেওয়া হয়, এই যে একটা মুক্ত করে দেওয়া হয় এই যে তার বন্দিদশা থেকে। সো সেই অর্থে ফিলোসফি শব্দটা আমরা যেভাবে বুঝে থাকি, বাংলায় যেটা দর্শন সেটা কিন্তু ওই অর্থে বোঝা যায় না। কারণ বাংলায় দর্শন শব্দটা যেটা হলো দৃশ্যপন, অর্থাৎ দেখার সাথে একটা প্রত্যক্ষ ইন্দ্রিয়র সাথে জড়িত। সো ফিলোসফি শব্দটা আমরা ইংরেজিতে যেভাবে বুঝি বা গ্রিকরা যেভাবে বুঝতেন, ইংরেজিতে আমরা যেভাবে বুঝে থাকি, আবার বাংলায় বা অন্যান্য ভাষায় যেভাবে বুঝে থাকি, সেটা কিন্তু একরকম না। কিন্তু একটা কোনোটেশন বা কিছু প্রিমিস রয়েছে, সেখানে হয়তো বা আমরা ঐকমত্য ধারণ করতে পারি। তো কিছু সংজ্ঞা বলা মানেই যে এটাই হয়ে যাচ্ছে তা না। সো প্লেটো ফিলোসফির সংজ্ঞায় বলেছেন ফিলোসফি বিগিনস ইন ওন্ডা। ফিলোসফি বিগিনস ইন ওন্ডা মিনস আসলে আপনি যদি ফিলোসফি চর্চা করতে যান বা ফিলোসফার হতে যান, তাহলে আপনাকে কৌতূহলী হতে হবে। সর্বপ্রথম কৌতূহলী কি, আপনাকে একটা বিষয় লক্ষ্য করা যায় যে শিশুদের মতো আমি প্রায় বলে থাকি যে ফিলোসফার কারা, তাহলে শিশুরা হলো ফিলোসফার। দেখবেন যে শিশুরা প্রকৃতিকে অবজার্ভ করে সবসময় বিস্ময়াপন্ন বোধ করে এবং যে কোনো ঘটনা দ্বারা তারা খুবই বিস্ময় হয়, এবং একটু বড় হলে যাদেরকে টডলার বলি আমরা, তারা বিভিন্ন প্রশ্ন করে। তার মানে আপনি যদি প্রশ্ন করতে না পারেন তাহলে কিন্তু আপনি ফিলোসফিতে প্রবেশ করেন নাই বা আপনি একজন ফিলোসফারও না। প্রত্যেক মানুষই ফিলোসফার হতে পারে, প্রত্যেকই ফিলোসফির স্টুডেন্ট হতে পারে। সেই ক্ষেত্রে আপনার বেসিক যোগ্যতা হলো আপনাকে বিভিন্ন প্রশ্ন করতে হবে। আপনি যদি কোনো প্রশ্ন না করতে পারেন তাহলে আপনি ফিলোসফার না। কিন্তু প্রশ্ন মানে যে কোনো প্রশ্ন না, প্রশ্নটা হতে হবে যৌক্তিক প্রশ্ন হতে হবে। মৌলিক প্রশ্ন হতে হবে নট শিওর, কিন্তু প্রশ্নটা হতে হবে যৌক্তিক। কারণ আফটার অল ফিলোসফি বলতে আমরা যা বুঝি সেটা হলো যৌক্তিক জ্ঞান, এটা হলো বৌদ্ধিক জ্ঞান, রেশনাল থট বলা যাবে বা রেশনাল থিঙ্কিং। এরিস্টটলও ফিলোসফির সংজ্ঞায়িত করেছেন যে ফিলোসফি ইজ দ্য সায়েন্স দ্যাট কনসিডার দ্য ট্রুথ। তো ফিলোসফিতে কিন্তু সত্য, যে আপনি জানেন যে সক্রেটিস সত্যের জন্য জীবন দিয়েছিলেন, তিনি কিন্তু পালাতেও পারতেন কিন্তু পালাননি। তো ফিলোসফি এইভাবে সংজ্ঞায়িত করা যায়, বিভিন্নভাবে বিভিন্নজন সংজ্ঞায়িত করেছেন। যেমন কার্ল মার্কস ফিলোসফিকে সংজ্ঞায়িত করেছেন যে এরকম, ফিলোসোফার্স হ্যাভ ওনলি ইন্টারপ্রিটেড দ্য ওয়ার্ল্ড, মানে ফিলোসোফারদের পৃথিবীকে বর্ণনা করেছেন, কিন্তু ওনার পয়েন্ট উনি বলছেন হাউএভার ওনার কাজ হলো টু চেঞ্জ ইট, মানে উনি অ্যাপ্লাইয়ের দিক থেকে সরে গিয়েছেন। তো আমরা দেখতেছি, আমরা যখন অন্য একটা ক্লাসে দেখবেন মানে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব হোয়াট ইজ লিটারেচার, তখন দেখবেন যে লিটারেচার যে ধারণা বা সংজ্ঞাটা এটা যুগের সাথে সাথে পাল্টে যাচ্ছে। এবং দেখবেন যে শেক্সপিয়ার বা নজরুল, আমরা যাকে শেক্সপিয়ার বা নজরুল ভাবতাম, সেটা কিন্তু অনেক আধুনিকতার সাথে আমরা থিওরির সাথে সাথে ওনাকে আপডেট করতেছি। তাহলে ক্রিটিক্যাল প্রশ্ন থেকে যায় যে শেক্সপিয়ার মানে সপ্তদশ শতকে জন্মেছিলেন, 21 শতাব্দীও আমরা শেক্সপিয়ার করি, তাহলে শেক্সপিয়ার কি একই রয়েছেন? মানে সেটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন, সেটা আমরা টেরি গোল্টন বা অন্যান্যরা যখন পড়বো তখন এটা বিস্তারিত আমরা জেনে নেব। তো সাধারণত তাহলে আমরা এরকম আসতেছি যে ফিলোসফি শব্দটা যে আপনার পোস্ট মডার্নিজম বা পোস্ট স্ট্রাকচারালিজমের মতো হলো, এই সংজ্ঞাটা কোনো স্থায়ী সংজ্ঞা না, মানে ওয়ার্ড কোনো স্টেবল না, এটা যে কোনো সময়ে আপনার চেঞ্জ হতে পারে। সো ফিলোসফিকে আমরা গ্রিক ভাষায় বা ইংরেজি যেভাবে বুঝি বা বর্তমানে যেভাবে বুঝি সেটা যে এক ধরনের হতে হবে সেই রকম না। তবে আমরা হলো মোটা দাগে এটা হলো বলতে পারি যে ফিলোসফি ইজ অল অ্যাবাউট কোয়েশ্চেনিং এভরিথিং। এখন কোয়েশ্চেনিং এভরিথিং, এখন আপনাকে কিন্তু ফিলোসফিতে ঢুকতে হলে আমি প্রথমে বলেছি যে দুটো জিনিস লাগবে, আপনাকে প্রশ্ন করতে হবে এবং আপনার একদম লজিক্যাল মাইন্ড থাকতে হবে, আপনার একটা রিজন থাকতে হবে, যৌক্তিক প্রশ্ন, সেই প্রশ্ন করলেই হবে না। তো প্রশ্নটা হতে হবে যৌক্তিক, প্রশ্নটা আপনার চিন্তা চেতনা হতে হবে স্পষ্ট ক্লিয়ার, তাহলে আপনি ফিলোসফিতে রয়েছেন। তো প্রশ্ন যদি
এরকম করা যায়। যেমন প্রথম যে ফিলোসোফার রয়েছেন বা ফিলোসফির যে প্রশ্নটা করে, যেমন আমি বলা যায় যে আপনার প্রি সক্রেটিক, মানে ফিলোসফিতে আমরা ওয়েস্টার্ন ফিলোসফিতে একটু যাবো, তার আগে আমরা ফিলোসফিটাকে একটু সংজ্ঞায়িত করা যাচ্ছি। এখন ফিলোসফির পরে আমরা আসতে পারি যে ফিলোসফির ব্রাঞ্চেস। আপনি জানেন যে ফিলোসফি সাধারণত, আবারও এখানে একটা ডিসকোর্স আছে যে ফিলোসফিকে আমরা ফিলোসফি বলতেছি কেন, বলতেছি কিসের ভিত্তিতে বলতেছি, আমরা ফিলোসফিকে সায়েন্স বলতেছি না কেন, বা লিটারেচার বলতেছি না কেন, এটাও আমরা ক্রিটিক্যাল প্রশ্ন পরে করবো যে কি লিটারেচার, কি কেন লিটারেচারই বলা হয়, কেন হিস্ট্রি বলা হয় না। সাধারণত আপনার এই বিষয়টা ভাবতে থাকেন। তবে আমার মনে হয় যে এরকম যে লিটারেচার বলতে আমাদের মাথায় এক ধরনের আসে যে ছন্দ থাকবে, এক ধরনের ভাষা থাকবে, যে ভাষাটা অনেকটা ফিকশনাল, কিছু ছন্দ, কিছু ক্যারেক্টার থাকবে, এই ধরনের ভাষা হলে হয়তো বা আমরা তাকে লিটারেচার বলে থাকি। কিন্তু লিটারেচার যে এরকম হয় সেটাও কিন্তু না, এখানেও কিন্তু অনেক ভিন্ন রয়েছে। অটোবায়োগ্রাফিও কিন্তু লিটারেচার, সো ফিকশনাল নন ফিকশনাল দুটোই হতে পারে। আর ফিলোসফি বলতে আমরা যেটা বুঝি যে ফিলোসফিতে অবজারভেশন থাকতে হবে, অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থাকতে হবে, তার ভাষাটা লজিক্যাল থাকতে হবে, তার ল্যাঙ্গুয়েজ একদম শুষ্ক বিরসও থাকতে হবে, একটু ভারী কি থাকতে হবে, তাহলে এই ধরনের ভাষাকে আমরা ফিলোসফি বলতে পারি, যেটা হিস্ট্রি না, যেটা সায়েন্স না, অথবা যেটা অ্যানথ্রোপোলজি না। অর্থাৎ আমরা ভাষাতে দেখেই মোটামুটি বুঝতে পারি যে এটা ফিলোসফি। তো দেখা যায় আপনি যখন ডিফারেন্ট ফিলোসফারদের স্টাডি করবেন, তাদের ভাষা কিন্তু এক না, বিভিন্ন ধরনের ভাষা রয়েছে। যেমন ফর এক্সাম্পল আমি যদি নিটশের বিখ্যাত দাসপুক জরাতুষ্ট্রর কথা বলি, এটা কিন্তু ফিলোসফিক্যাল নভেল যদি আমি বলি অত্যুক্তি হবে না, কিন্তু এটাও কিন্তু একটা ফিলোসফির উৎকৃষ্ট বই, মানে খুবই উৎকৃষ্ট একটা বই। সো কোন ধরনের রাইটিংকে আমরা ফিলোসফি বলবো এবং বলবো না সেটাও তর্ক সাপেক্ষ। আমি জাস্ট আপনাদের তথ্যের জন্য জাস্ট এখানে অ্যাড করে দিলাম, ওকে। পরবর্তীতে যদি আমাদেরকে আলোচনা করা হয় যে ফিলোসফির ব্রাঞ্চেস, দেখেন যে প্রাচীন পৃথিবীতে হলো আপনার আপনার হলো প্রথমে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হতো। তো আপনাকে যখন প্রশ্ন জিজ্ঞেস করা হবে, যে দেখা যায় আপনি যখন দেখা যায় প্রি সক্রেটিক মানে পাশ্চাত্যতে যাবেন, তখন আমি একটা টার্ম ক্লিয়ার করে নিই। পাশ্চাত্যে আমরা জানি যে সক্রেটিসের পূর্বে যারা ছিলেন বা সমসাময়িক একটু পরে, ওনাদেরকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটা আমরা বলতে পারি প্রি সক্রেটিক ফিলোসফার, আরেকটা হলো সক্রেটিসের সমসাময়িক বা একটু পরে, ওনাদেরকে আমরা বলতে পারি সোফিস্ট। সো আজকের আলোচনায় আমরা মূলত আলোচনা করব প্রি সক্রেটিক ফিলোসফার্স। তো প্রি সক্রেটিক বলতে আমরা কি বুঝি? প্রি মানে পূর্বে, তাই তো? সক্রেটিকের পূর্বে যারা, তারাই তো প্রি সক্রেটিস হওয়ার কথা, কিন্তু বিষয়টি এরকম নয়। অনেকেই ছিলেন সক্রেটিসের সমসাময়িক, তাদেরকেও কিন্তু প্রি সক্রেটিক বলা হতো। তাহলে আমরা এখানে বলতে পারি যে সক্রেটিসের পূর্বে যারা জন্মেছেন তাদেরকে প্রি সক্রেটিক বলে না। এটা অনেকটা আইডিওলজিক্যাল এবং প্রিন্সিপাল, বিভিন্ন নীতি এবং মানে আইডিওলজি, এটার একটা পার্থক্য। কারণ সক্রেটিস বা তারা হলো মানুষের ক্ষেত্রে হলো প্রয়োগ করতেন, মানুষের নীতি নৈতিকতা এগুলোর উপরে গুরুত্ব আরোপ করতেন। অন্যদিকে যারা প্রি সক্রেটিস তারা মূলত হলো ন্যাচারাল সায়েন্স, তারপরে আপনার দেখা যায় যে মেটাফিজিক্স, এগুলোর বিষয়ে একটু বেশি ওনারা হলো জোর দিতেন, মানে মনোইজম, ওনারা একটু পরে আমরা আসতেছি, মনোইজম বিষয়ে একটা গুরুত্ব দিতেন। তো সাধারণত আপনারা মনে রাখবেন যে প্রি সক্রেটিক আর সক্রেটিকের পার্থক্য হলো আইডিওলজিক্যাল। এটা হলো প্রি সক্রেটিক মানে সক্রেটিসের পূর্বে, বিষয়টা এরকম নয়। অনেক বই এরকম দেওয়া, কিন্তু আসলে বিষয়টা অত্যন্ত মানে বাজেভাবে উপস্থাপন করা হয়। যাই হোক, আপনার ফিলোসফিতে প্রথমে আপনাকে আমি যদি প্রশ্ন করি যে হোয়াই আর উই হিয়ার, আমরা এখানে কেন, অথবা যদি আপনাকে প্রশ্ন করা হয় যে পৃথিবী কী দিয়ে তৈরি, পৃথিবী কী দিয়ে তৈরি, আমরা এখানে কেন, মানে মৃত্যুর পরে কি ঘটবে, তারপরে যদি আসি যে আমাদের অস্তিত্বের সত্তা কী, এই ধরনের যদি প্রশ্ন করা হয়, তাহলে আপনি মেটাফিজিক্সে রয়েছেন। তো ফিলোসফির যারা প্রথম ফিলোসফার, তারা মূলত মেটাফিজিক্স নিয়ে আলোচনা করতেন। মেটাফিজিক্সে সাধারণত যে প্রশ্নগুলো করা হয়, মেটাফিজিক্সের বিখ্যাত ফিলোসফার রয়েছে যেমন থাইলিস, আমাদের বাংলাতে বলা হয় থেলিস, তারপরে পারমিনিডিস, হেরাক্লাইটাস, প্লেটো, এরিস্টটল, আমরা বারো স্পিনোজা, ওনারা সবাই ছিলেন আসলে মেটাফিজিক্স ফিলোসফার। আমরা পরে আসবো। এদের মেজর আইডিয়াস ছিল আসলে অন্টোলজি মানে একটা অস্তিত্ব, মানে অন্টোলজি মানে বিং, আমরা এখানে অস্তিত্ব, আমাদের বিংটা মানে আমরা এবং পারিপার্শ্বিক যে জগৎ আছে, এই জগৎকে আমরা কিভাবে বুঝি, এই জগতের স্বরূপটা কি, রিয়েলিটিটা কি, এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন আমরা মেটাফিজিক্সে হলো ঢুকে যাই। আমরা প্রশ্ন করতে পারি যে হোয়াট ইজ রিয়েলিটি, মানে বাস্তবতা কি, মানে আপনি আমি যা দেখি তাই কি বাস্তব নাকি ইলিউশন।
প্লেটো হয়তো বা বলবে যে আমরা যে জগতে বসবাস করি সেটা আসলে বাস্তব জগৎ না, বাস্তব জগৎ হলো আইডিয়াস। আমরা যখন প্লেটোতে যাব তখন আমরা প্লেটোর বিভিন্ন প্লেটোর ক্যাপ, প্লেটোর মানে দেখা যায় আরও ডিফারেন্ট থিওরি আছে, প্লেটোর আইডিয়াস, হ্যাঁ, এইগুলো নিয়ে বিস্তারিত আলাপ করবো, তখন আমরা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। অথবা আমরা প্রশ্ন করতে পারি, ইজ টাইম অ্যান অবজেক্টিভ রিয়েলিটি অর এ হিউম্যান কনস্ট্রাক্ট? মানে টাইম কি একটা অবজেক্টিভ রিয়েলিটি নাকি এটা মানুষ তৈরি করে নিয়েছে? আমরা যখন এই ধরনের প্রশ্ন করব তখন আমরা সাধারণত মেটাফিজিক্সের প্রশ্ন করতেছি। এই মেটাফিজিক্সের প্রশ্ন থেকে মানুষ পরবর্তীতে কিছু জানতে চাইল, যে নলেজ সম্পর্কে জানতে চাইল, যে নলেজ সম্পর্কে জানতে চাইল, যে মানুষ প্রশ্ন করা শুরু করলো। যে এটা কিন্তু প্রি-সক্রেটিসের আমল থেকে শুরু করলো। আপনাদের ইনফরমেশনের জন্য জানায় যে যে পৃথিবীর মানে প্রথম প্রাপ্ত দার্শনিক হলো তাইলিস বা থেলিস। উনি মাইলেজিয়ান স্কুলের হলো দেখা যায় প্রথম একজন দার্শনিক। আমরা একটু পরে আসতেছি মাইলেজিয়ান স্কুল নিয়ে। তো এপিস্টেমোলজিতে সাধারণত আমরা জানি এপিস্টেমোলজি হলো প্লেটো, এরিস্টটল, তারপরে হিউম, খান্ট, ওনারা ছিলেন সাধারণত এপিস্টেমোলজিস্ট। তো এপিস্টেমোলজিতে সাধারণত যে বিষয়গুলো আলোচনা করা হয়, রেশনালিজম প্লাস এম্পিরিসিজম, অর্থাৎ জ্ঞান আমরা কীভাবে আলোচনা মানে পাই, অভিজ্ঞতার ভিত্তিতে পাই নাকি আমরা সেন্স, আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে ইন্দ্রিয় সাহায্যে পাই, যেমন কোনোটা গরম কোনোটা ঠান্ডা, আমরা এইভাবে পাচ্ছি। আবার কেউ কেউ বলবে যে না, আমরা সেন্সের সাহায্যে যে অভিজ্ঞতা পাই সেটা আমাদের প্রতারণা করতে পারে, আমরা এটা এক্সপিরিয়েন্সের সাহায্যে পাই, এই ধরনের থাকে। আবার স্কেপটিসিজম, সন্দেহবাদ যেটাকে বলা হয়, যে ফিলোসোফার হতে হলে কিন্তু আপনাকে মাঝে মাঝে একটু স্কেপটিক হতে হবে। আপনি স্কেপটিক ছাড়া ফিলোসোফার হতে পারবেন না। মানে ফিলোসোফার সেই যে নির্মোহ থাকতে পারে, যে ঘটনার আকস্মিকতা দ্বারা প্রভাবিত হয় না, যে ঘটনার একটা অবজেক্টিভ বিশ্লেষণ করে তার মতামতটা ব্যক্ত করতে পারে, সেটা অন্য উপায়ে। অনেকে দেখবেন যে ফুকো যেমন রিলেটিভিস্ট, তিনি শুধু ব্যাখ্যা করতেন কিন্তু কোনো মতামত দিতেন না। এই ধরনের অনেক ধরনের তথ্য পাওয়া যাবে। সো এটাই হলো এপিস্টেমোলজি, হোয়াট ইজ নলেজ, নলেজ সম্পর্কে জানতে চাওয়া। তারপরে আমরা আমাদের সেন্স যেটা আছে সেটাকে বিশ্বাস করতে পারি কিনা, এই ধরনের যে যেখানে আলোচনা করা হয় মানে ফিলোসফিতে, সেটাকে বলা হয় এপিস্টেমোলজি। মানে এপিস্টেম মানে জ্ঞান, এপিস্টেমোলজি মানে জ্ঞান তত্ত্ব, যেখানে জ্ঞান নিয়ে আলোচনা করা হয়। মানে আমরা প্রথমে আলোচনা করেছি মেটাফিজিক্স, তারপরে আলোচনা করেছি এপিস্টেমোলজি। এপিস্টেমোলজির পরে প্রাচীন গ্রিসে আপনারা জানেন যে যখন আপনি এরিস্টটল পাঠ করবেন তখন দেখা যায় এক ধরনের লজিক চলে আসে। প্রি-সক্রেটিসরাও কিছু লজিক দিয়েছিলেন। তো এই লজিক বা রিজনিং বা দ্য স্টাডি অফ রিজনিং অ্যান্ড আর্গুমেন্টেশন, এটাকে আমরা বলা হয় লজিক। তো এই লজিক সাধারণত খাটাতেন আপনার হলো এরিস্টটল, তারপরে বার্টন রাসেল, উইটগেনস্টাইন, আমার ফেভারিট প্রিয় একজন দার্শনিক উইটগেনস্টাইন। আমরা উইটগেনস্টাইনকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কোনো এক ভিডিওতে। তো এখানে হলো মেজর আইডিয়াসগুলো হলো ডিডাকটিভ ভার্সাস ইন্ডাকটিভ বা রিজনিং, এই ধরনের রিজনিং আছে। আমরা হয়তো বা বলতে পারি যে প্রশ্ন হতে পারি, হোয়াট মেক্স অ্যান আর্গুমেন্ট ভ্যালিড? একটা আর্গুমেন্টকে কি ভ্যালিড করে, মানে আর্গুমেন্টটা আমরা যে করতেছি এটার ভ্যালিডিটি কি? আপনি জানেন যে লজিক যখন আমরা করি তখন লজিক একটা আছে সিলোজিজম বলতে একটা বিষয় আছে, সেটা ইন্ডাকটিভ বা ডিডাকটিভ মেথডে পরিচালিত হয়। আপনি দেখবেন যে যুক্তিবিদ্যা যেটাকে আমরা পড়ি সেটা সাধারণত লজিকের সাহায্যে প্রত্যাশা করা হয়, এবং লজিক পাঠ করার মাধ্যমে আপনি আপনার মনোভাব উন্নত করতে পারবেন, পৃথিবীটাকে নির্মোহভাবে বিশ্লেষণ করতে পারবেন। আমরা লজিকের উপর একটা ক্লাস নিব, ইন্ট্রোডাকশন টু লজিক, এই বিষয়ে নেওয়া হবে। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আগাবো। তো এখানে হলো আমরা লজিকের পরে আমরা যেতে পারি যে মানুষের, আপনি জানেন যে সক্রেটিস যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতেন তার মধ্যে সবচেয়ে গুরুত্ব হলো মানে মানব কেন্দ্রিকতায় চলে আসতো। প্রি সক্রেটিসটা যেখানে আপনার মনিজম এর বিষয়ে বলতো, সেখানে সক্রেটিস সাধারণত বলার চেষ্টা করত ইথিক্স। মানে ইথিক্স সাধারণত সক্রেটিস থেকে শুরু হয়েছে, পরে এরিস্টটল, কান্ট, মিল, আমার অত্যন্ত ফেভারিট একজন গুরু নিটশে, তারপরে রলস, সিঙ্গার, ওনারা প্রভৃতি বিষয়ে যারা রয়েছেন ওনারা হলো ইথিক্স নিয়ে আলোচনা করতেন। তো ওই ইথিক্সের মূল বিষয় কি ভার্চু, অ্যাকচুয়ালি ভার্চু নিয়ে আলোচনা করা হয়। ইথিক্স যে ক্যারেক্টার বেসড মোরালিটি, আমরা যে সমাজে বাস করি সেখানে কিছু নীতি নৈতিকতা রয়েছে। তো এখানে প্রশ্ন হলো নীতি কি, নৈতিকতা কি, এগুলো অবজেক্টিভ কিনা। তারপরে ডিওন্টোলজি রয়েছে যেটা কান্টের, আমরা বলতে পারি ডিউটি বেসড ইথিক্স, এটা ডিওন্টোলজি আমরা পরে আলোচনা করব। তারপরে ইউটিলিটারিয়ানিজম, এটা হলো মিল্ক। তারপরে বেরিমি জেনতাম, এই ইংল্যান্ডের বিখ্যাত ম্যাক্সিমাইজিং হ্যাপিনেস, এটা আমরা সর্বোচ্চ সুখ, এটা আমরা যখন বিস্তারিত আলোচনা করবো এক ভিডিওতে।
ফিলোসফিতে, তো আর সবগুলো আলোচনা সম্ভব নয়। আমি জাস্ট আপনাকে ফিলোসফি যে প্রধান ব্রাঞ্চেস এগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। ফান্ডামেন্টাল করতে আমরা প্রশ্ন করতে পারি, হোয়াট ইজ দ্য নেচার অফ গুড অ্যান্ড ইভল, মানে গুড মানে ভালো এবং শুভ এবং অশুভ বলতে আমরা কি বুঝি, সেই বিষয়ে মানে বিষয়গুলো, যেমন নিচের একটা বই রয়েছে বিয়ন্ড দ্য গুড অ্যান্ড ইভল, শুভ এবং অশুভর বাহিরে, মানে এটা দ্বারা আমরা কি বুঝি, আমরা নীতি নৈতিকতা কি বুঝি, নীতি নৈতিকতা কি অবজেক্টিভ নাকি এটা সোশ্যালি কনস্ট্রাক্ট, কোনো অবজেক্টিভ নীতি কি রয়েছে নাকি এটা ব্যক্তি দ্বারা প্রভাবিত, এগুলো ক্রিটিক্যাল প্রশ্ন আমাদেরকে করতে হবে। আমরা যাকে মোরালিটি জানি, এটাই কি শাশ্বত মোরালিটি, শাশ্বত মোরালিটি বলতে আমরা কি বুঝি, পৃথিবীতে শাশ্বত মোরালিটি বলতে আমরা যা বুঝি তা আদৌ আছে কিনা, এই ধরনের ক্রিটিক্যাল প্রশ্ন সাধারণত আপনার ইথিক্সে করা হয় বর্তমানে পোস্ট মডার্নিজমের প্রভাবে এবং স্ট্রাকচারালিজমের প্রভাবে। তারপরে আমরা এক ধরনের ফিলোসফি মানে এসেছি পলিটিক্যাল ফিলোসফি। আপনি দেখবেন যে রাষ্ট্রতত্ত্ব, সভেরেন্টি, লিভিয়াতান থেকে শুরু করে আমরা সাধারণত পলিটিক্যাল ফিলোসফি, কার্ল মার্কসের যে ফিলোসফি, এগুলো সাধারণত পলিটিক্যাল ফিলোসফি। আমরা প্লেটোর যে দার্শনিক কিংয়ের যে পাই, তারপরে হবস, লক্স, রুশো, মার্কস, মিলস, রলস, ফুকো, ওনারা মূলত পলিটিক্যাল ফিলোসফার। ওনারা বিভিন্ন পলিটিক্যাল থিওরি দিয়েছে, রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে, আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য কী হওয়া উচিত, শাসক কী রকম হবে, এই ধরনের বিভিন্ন রয়েছে। এখানে বিভিন্ন থিওরি রয়েছে, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, তারপরে সোশিয়ালিজম, লিবারালিজম, এরকম বিভিন্ন থিওরি রয়েছে। পরবর্তীতে আমরা আসতেছি যে ধরেন কোনো একটা সৌন্দর্য, আমরা আর্ট এবং সৌন্দর্য নিয়ে যখন কথা বলি তখন সাধারণত এটা অ্যাস্থেটিক্স। এখানে দেখবেন যে ভারতীয় অ্যাস্থেটিক্স, যারা নন্দন তত্ত্ববিদ, পাশ্চাত্য নন্দন তত্ত্ববিদ, এখানে বিভিন্ন ধরনের নন্দন তত্ত্ববিদ রয়েছে। আমি তো সাহিত্যের স্টুডেন্ট, যখন আমরা সাহিত্য বা কোনো কবিতা উপন্যাস মানে বিশ্লেষণ করতে যাই তখন নন্দন তত্ত্ব বলে একটা কথা আছে, তখন নন্দন তত্ত্বের আলোকে আমরা অনেক সময় বিশ্লেষণ করি। মানে এটা নন্দন তত্ত্ব মানে কি বিউটি, মানে মানে আর্ট এবং যে আমরা যে লেখালেখি সাহিত্য, এটার বিউটি মানে এটা সৌন্দর্য, এটা কিছু গুণাবলী রয়েছে, একটা স্ট্যান্ডার্ড রয়েছে। সো এখানে আমরা দেখা যায় যে অ্যাস্থেটিক্সের যে ধারণাটা সাধারণত এগুলি প্লেটো, এরিস্টটল, কান্ট, হেগেল, তারপরে নিটশে, থিওডর এডর্নো, মার্টিন হেইডেগার, মানে বর্তমান জার্মান যে ফিলোসোফার, ওনারা এইসব বিষয় নিয়ে বিশদ আলোচনা করেছেন। আমরা যখন অ্যাস্থেটিক পড়বো তখন একটু ক্রিটিক্যাল প্রশ্ন করবো। নিটশে বলেছিল যে আমরা যখন একটা তেলাপোকা মারি তখন আমরা কিন্তু এতগুলো রিয়েক্ট করি না, কিন্তু আমরা যখন কোনো প্রজাপতি হত্যা করি তখন আমরা তার প্রতি রিয়েক্ট তৈরি করি। তার মানে সৌন্দর্যের প্রতি তাহলে কি আমরা পক্ষপাত দুষ্ট? আমি আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। দেখেন, মানে দৈনন্দিন জীবনে আপনি যদি হঠাৎ করে 4-5টা মশা মারেন বা পিঁপড়া মেরে ফেলতেছেন, ধরুন পিঁপড়া যাচ্ছে, আপনি 8-10টা পিঁপড়া মেরে ফেলতেছেন, তার জন্য আপনি খুব বিবেকের দংশিত হন না। কিংবা এটা যদি আমি ভিডিও করে ছেড়েও দিই, এটা এত ব্যাকলেশ তৈরি হবে না। কিন্তু পথে কেউ একজন একটা কুকুর পিটিয়ে মেরে ফেললো অথবা একটি বিড়ালকে পিটিয়ে মেরে ফেললো, তাহলে দেখা যাবে যে কিন্তু এখন বাংলাদেশে এটা বিশাল একটা প্রভাব তৈরি হবে। তাহলে কি একটা সাইজের জন্য, যে পিঁপড়া ছোটো, এটার একটা সাইজ দেখে এটা মিশে যায়, এটা দেখা যাচ্ছে না বায়োড্যাম, তাকে আমরা মেরে ফেলতেছি পিষে, এটা কোনো ব্যাকলেশ তৈরি করতেছি না। কিন্তু কুকুর একটা বড় প্রাণী, এটাকে পিটিয়ে মারতেছি, তার মানে সাইজের জন্য কি আমাদের এত রিয়েকশন তৈরি হয়? কি হয়, আমি যদি মাইক্রোস্কোপে যদি দেখাই পিঁপড়া যখন হত্যা হয়েছিল সেটা কুকুরের চেয়েও বেশি ভায়োলেন্ট ছিল। মানে এই প্রশ্নগুলো হলো আপনার এথিক্স হলো পক্ষপাত দুষ্ট। আর কোনো ইউনিভার্সালিটি কি রয়েছে? এটা কি সাবজেক্টিভ দ্বারা প্রভাবিত? মানে আমরা নন্দন তত্ত্ব যেটা বলি সেটা কি স্থির? মানে এই ধরনের অনেক ক্রিটিক্যাল প্রশ্ন আপনারা রেজ করতে পারেন। তো এখানে সাধারণত যে প্রশ্নগুলো করা হয়, হোয়াট ইজ বিউটি, আসলে অ্যাকচুয়ালি মানে কোনো অবজেক্টিভ বিউটি আছে কিনা। ইন্টারমিডিয়েট একটা রয়েছে বিউটি, তো আমি আমার স্টুডেন্টসদের প্রায় জিজ্ঞেস করি যে ওখানে বিউটি বলতে কী বুঝো, আর কোনো অবজেক্টিভ বিউটি রয়েছে কিনা। পরবর্তীতে একটা ফিলোসফির আরও অনেক ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে হলো ফিলোসফি অফ মাইন্ড। মানে ফিলোসফি অফ মাইন্ড বলতে আমরা কি বুঝি? ফিলোসফি অফ মাইন্ড নিয়ে আলোচনা করেছেন যে মাইন্ড ম্যাটার ডুয়ালিটি, এই ধরনের অনেক ফিলোসফিক্যাল আলোচনা আসবে। ডেকার্টের, কোজিটো, আর্গো সাম, তারপরে লক, হিউম, কান্ট, তারপরে হুসেল, সার্ল, ডেনেট, এবং অনেক ফিলোসফার্স রয়েছে যারা মূলত ডুয়ালিজম নিয়ে আলোচনা করেছেন, ম্যাটেরিয়ালিজম নিয়ে আলোচনা করেছেন, তারপরে দ্য হার্ট প্রবলেম, এইগুলো নিয়ে আলোচনা করেছেন। সাধারণত যেগুলো হলো আপনার ফিলোসফি অফ মাইন্ড নিয়ে আলোচনা করা হয়। তাহলে এখানে কিছু ফান্ডামেন্টাল আমরা প্রশ্ন করতে পারি, হোয়াট ইজ দ্য নেচার অফ কনসাসনেস, মানে আমরা সচেতনতার স্বরূপ কীরকম, ধরন কীরকম, মানে আমরা যে সচেতন, মানে আমরা কিসের ভিত্তিতে হতে পারি? পশুরা কি সচেতন, নাকি তারা অটোমেটিক, মানে তারা একটা যন্ত্রের মতো পরিচালিত হয়? কনসাসনেস আমাদের রয়েছে কিনা?
মেশিনের কনসাসনেস রয়েছে কিনা, এই ধরনের রোবোটিক্সের দিকে যাচ্ছে। আপনি জানেন এখন পোস্ট হিউম্যানিজম, ট্রান্স হিউম্যানিজম এর দিকে যাচ্ছে এআই। এখানে অনেক ক্রিটিক্যাল প্রশ্ন রয়েছে। পরবর্তীতে কিছু আবার ফিলোসফি আমরা এক্সিস্টেন্সিয়ালিজম এবং ফেনোমেনালিজম এটা নিয়ে আলোচনা করতে পারি। যে আপনি যদি দেখা যায় যে যদি বার্টন রাসেল, কিরকেগার্ড, নিটশে, হুসেরল, হেইডেগার, সার্ত্রে এগুলো পড়েন, তারপরে আলবার্ট কামু, তারপরে আপনি দেখতে পারবেন যে বিভিন্ন এক্সিস্টেন্সিয়ালিজম ক্রাইসিস নিয়ে আলোচনা করা হয়। এটা সাহিত্যে খুবই একটা জনপ্রিয় প্রপঞ্চ। আপনি দেখবেন সার্তে কিংবা কেমোর বিখ্যাত কিছু বই রয়েছে, দ্য আউটসাইডার, দ্য মিথ অফ সিসিফাস। এই বইগুলোতে আপনি দেখবেন যে মানুষের অ্যাবসার্ডিজম কীভাবে কাজ কাজ করছে। এটা মানে আমরা বিস্তারিত আলোচনা করবো আমরা যখন এক্সিস্টেন্সিয়ালিজম অ্যান্ড ফিলোসফিতে যাবো। এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। পরবর্তীতে থাকতে পারে যে ফিলোসফি অফ সায়েন্স, মানে আমরা তো সায়েন্সকে মানে সায়েন্সের কথা বললেই আমরা এটাকে সত্য ধরে নিই। তাহলে সায়েন্সকে যে আমরা সত্য হিসেবে ধরে নিই, আর এখন কিন্তু সব কিছু সায়েন্সের প্যারামিটারে মাপা হয়। মানে এটা সায়েন্সের মধ্যে পড়লে এটা সত্য, এটা ভালো, নইলে আমরা এই নলেজকে খারিজ করে দিচ্ছি। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে সায়েন্স কি আসলে সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? এবং সায়েন্সের সাথে কিন্তু ক্ষমতা জড়িত। যেমন আমেরিকাতে যে গবেষণাগুলো হয় বা প্রডিউসগুলো করা হয়, সেখানে ফান্ডিং করা হয় রাষ্ট্রীয় ব্যবস্থায়। এখানে ফান্ডিং কারা করছে? বিলিয়নিয়াররা। তার মানে কি এরা সায়েন্টিস্টরা যারা কাজ করতেছে তারা কি একটা এজেন্ডা নিয়ে কাজ করতেছে? বিলিয়নিয়ারদের এজেন্ডা নিয়ে কাজ করতেছে? একটা রাষ্ট্রের এজেন্ডা নিয়ে কাজ করতেছে? যেটা কি ক্ষমতার সাথে জড়িত, সেটা কি আপনার বিশ্বকে আপনার শাসন করার সাথে জড়িত? এবং সায়েন্স কি ওই সায়েন্সগুলো কাজ করতেছে যেটা কি মানব কল্যাণে কাজ করতেছে, নাকি মানুষকে আরও নিয়ন্ত্রণ করার জন্য, আরও যুদ্ধ বা আরও কিছু করার জন্য এগুলো তৈরি হচ্ছে? তো সায়েন্স হইলে যে আপনি যেটা বিনা বাক্যে মেনে নেবেন তা না, আপনি প্রশ্ন করবেন। আমি আগেই বলেছি যে ফিলোসোফারদের প্রধান গুণ হলো প্রশ্ন করা। আপনি যদি প্রশ্ন করতে না পারেন রিজনেবল, তাহলে আপনি আসলে অ্যাকচুয়ালি ফিলোসোফার না, বা ফিলোসফিতে আপনি প্রবেশ করতে পারেন নাই। ফিলোসফি অফ রিলিজিয়ন রয়েছে, আমরা জানি যে থমাস একুইনাস রয়েছে, দেকার্তে, হিউম, কান্ট, কিরকেগার্ড, নিটশে, বারুচ স্পিনোজা। স্পিনোজা আমার অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন ফিলোসোফার। তো আমরা যখন বারুচ স্পিনোজা পড়বো তখন আমরা দেখতে পারবো যে মধ্যযুগে আপনি জানেন যে ইউরোপে গ্রিক সভ্যতার পতনের পর, বিভিন্ন ইতিহাসের পর মধ্যযুগে যে ধারাটা ছিল স্কলাস্টিসিজম, ওখানে বিভিন্ন ধরনের রিলিজিয়াস উত্থান, আবার খ্রিস্টানিজমের উত্থান হয়। তো তখনও বিভিন্ন ধরনের ফিলোসফাররা ছিল, তারা এক্সিস্টেন্স অফ গড প্রমাণের জন্য বিভিন্ন থিওরি দিয়েছেন। তো সেখানে এগুলো কিন্তু সহজ কথা না, মানে এটা জাস্ট আমরা একটা জেনারেলাইজেশন করতেছি। তো ফিলোসফি অফ রিলিজিয়নেতে কি স্টাডি করা হয়? সেখানে হলো অন্টোলজিক্যাল আর্গুমেন্ট করা হয় সাধারণত, দ্য প্রবলেম অফ ইভল নিয়ে আলোচনা করা হয়, ফেইথ ভার্সাস রিজন। ফর এক্সাম্পল কিরকেগার্ড, নিটশে এর একটা ব্যাপক রয়েছে। আমরা মাঝে মাঝে নিটশেকে মিস ইন্টারপ্রিটেশন করে থাকি। নিটশের একটা উক্তি আছে যেটাকে নিয়ে আমাদের বাংলাদেশে অপবাদ করা হয়। কালকে আমি একটা বই পড়তেছিলাম যে সেখানে দেখা যায় যে আপনার জাক লাকা, তারপরে গ্রামসি এবং আরও কিছু তাত্ত্বিকের তথ্য উপস্থাপন করা হয়েছে, নিটশের তথ্য। তো আমি দেখলাম যে ওনারা খুব বড় বড় টাইটেলওয়ালারা লোক বাংলাদেশে, কিন্তু দুঃখের বিষয় বলা হয় যে ওনারা কেউ এই থিওরিটা বুঝেননি। মানে আমার ছোটোখাটো মানে পড়াশোনার মানে এই থেকে যতটুকু বুঝলাম যে ওনারা নিটশে বা আপনার যে লাকা কিছুই বুঝেননি। বুঝলে এইভাবে অস্পষ্ট বাংলায় ব্যাখ্যা করতেন না। থিওরির কাজ হলো আপনি যখন একটি বই লিখবেন সাধারণ শিক্ষার্থীদের জন্য, তখন হবে সেটা যে ওনারা যাতে সম্পূর্ণ বুঝতে পারে। আপনি একটা আলোচনা করলেন, আমি কিছুই বুঝলাম না, সেটা হলো না, তাহলে তো সেটা একাডেমিক আলোচনা বা ফিলোসফিক্যাল আলোচনা হয়ে গেল। আপনি বুঝতে না পারলে, আপনি যদি স্পষ্ট বুঝতে পারেন তখনই আপনি সহজে কোনো কিছু বোঝাতে পারবেন। তো এই ধরনের ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজও রয়েছে। একটা ল্যাঙ্গুয়েজ বলতে বিভিন্ন লিঙ্গুইস্টের দ্বারা, যেমন ফার্দিনান্দ সোসুর, উনি যদিও লিঙ্গুইস্ট, তারপরে দেখা যায় যে আপনার প্লেটো, আমরা বলতে পারি যে নিটশে, আমরা জাক লাকাওকে বলতে পারি, তারপরে উইটগেনস্টাইনকে বলতে পারি, যারা ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে অত্যন্ত আলোচনা করেছেন। এবং ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজই হলো মানে মূলত আমার মনে হয় যে পোস্ট স্ট্রাকচারালিজম বা পোস্ট মডার্নিজমের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজটা ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনার যে পৃথিবীটা, চারপাশের পৃথিবীটা, আপনার সবখানে মনে হবে যে আপনার শব্দগুলো আপনাকে ফাঁকি দিচ্ছে, শব্দগুলো অনেকটা কাইন্ডা ফাদার অ্যান্ড মাদারলেস, তাদের কোনো পিতৃমাত্রা নেই, তারা ইতিমের মতো ঘুরে বেড়াচ্ছে। আপনি একটা শব্দের রূপ গন্ধ ফিল করতে পারবেন এগুলোকে যখন আপনি ডিকনস্ট্রাক্ট করবেন।
তো আমরা আমাদের আলোচনায় চেয়েছিলাম যে আমরা সাধারণত ফিলোসফি কাকে বলে, ফিলোসফির ব্রাঞ্চেস এবং প্রিসক্রেটিক নিয়ে বিস্তারিত আলাপ করব, কিন্তু ভিডিওর লেংথ বেড়ে যাচ্ছে বিদায় আমরা এই আলোচনায় প্রিসক্রেটিক নিয়ে আলোচনা করলাম না। আলোচনার আমরা ইতি টানবো। তারপরেও আমি আপনাদেরকে বলবো যে আপনারা আহ, যে কোনো ধরনের মানে ভিডিও বা কিংবা যে কোনো কথাবার্তা আমি যা বলেছি এটাও যে ঠিক সেটা না, মানে আমার যে আইডিয়াস আজকে আপনার কাছে বলেছি, অন্য কোনো দিন যে পার্সপেক্টিভ থেকে আমি ফিলোসোফার কারা ব্যাখ্যা করেছি, ফিলোসফি কি ব্যাখ্যা করেছি, সেটা কিন্তু স্থির থাকবে না। আমি যদি অন্য কোনো বই পড়ি বা অন্য কোনো থিওরি দেখি যে সেটা বেশি কোজেন্ট, আমার কিন্তু এই সংজ্ঞাগুলো কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। সো আপনাদেরকে আমি একটা ফুটনোট দিয়ে রাখি যে এখানে যা বলা হলো যে আজকে যা আলোচনা করলাম যে ফিলোসফি কি, ফিলোসোফার কারা, সেটা কিন্তু আমার ব্যক্তি মতামত না, আমি অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে বলার চেষ্টা করেছি, কিন্তু অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকেও সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ চলে আসে। আর কনফার্মেশন বায়াস কম বেশি সবারই কাজ করে, মানে আমার যে পটন এটার সাথে যতটুকু মিলে আমি এটাই উপস্থাপন করার চেষ্টা করি। এই ধরনের বৃত্তের বাহিরে এসে আমি কোনো পার্সপেক্টিভ না যে আই এম ট্রাইং টু ইনফ্লুয়েন্স ইউ, সেটাও কিন্তু না। এক ধরনের এটা একটা এজেন্ডা হয়ে যায় যে আমি একটা পেজ খুললাম যেখানে আমার একটা পাঠক থাকবে, তাদেরকে আমি ইনফ্লুয়েন্স করবো। তাহলে তো আপনি একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে নিয়ে আসছেন, আপনি একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা মতলব নিয়ে যাচ্ছেন। আমার কাজ হলো আপনাদের ট্রেন দেওয়া, সো দ্যাট আপনি বিভিন্ন ক্রিটিক্যাল প্রশ্ন রেজ করতে পারেন, আপনি মাল্টিপল পার্সপেক্টিভ ডেভেলপ করতে পারেন, আপনি ফিলোসফি, হিস্ট্রি, লিটারেচার এবং যে লিবারেল এবং সোশ্যাল সায়েন্সের আন্ডারে যতগুলো সাবজেক্ট আছে ওই সম্পর্কে যাতে আপনার বেসিক জ্ঞান লাভ করতে পারেন। পাশাপাশি আমার শিক্ষার্থীরা রয়েছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করতেছে, কিছু স্টুডেন্টস রয়েছে যারা বাংলায় পড়াশোনা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তো দীর্ঘদিন যেহেতু আমি নিজেও কবিতা লিখি, কবিতা চর্চা করি, সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তো সাহিত্য এই বিষয়গুলো আমাকে সবসময় টানে। আগে চেয়েছিলাম যে আমি এই ভিডিওগুলো করব, তো ব্যস্ততার জন্য করা হয় নাই। এখন থেকে আশা করি আমি প্রতি সপ্তাহে 3 থেকে 4টি ভিডিও বিভিন্ন টপিকের উপরে শেয়ার করব। সো আশা করি আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, উৎসাহিত করবেন। ভিডিওগুলোতে লাইক, শেয়ার, আপনাদের মূল্যবান মতামত এবং এগুলো আরও অনেকে ইনভাইট করার মাধ্যমে আমাকে বৃহত্তর পাঠক সমাজের কাছে পৌঁছে দিবেন বলে প্রত্যাশা রাখি। এই জন্য যে আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে কেউ সব জানতার ভাব করে কিংবা যে কোনো কিছুর গভীরে না জেনেই তারা একটা বিষয় সম্পর্কে এক্সপার্ট মতামত প্রদান করে। কিন্তু আপনি জানেন কি যে সত্যিকারের জ্ঞান চর্চা খুবই কষ্টের বিষয়। আপনাকে রাত দিন জেগে পড়াশোনা করতে হয়, সব কিছু স্যাক্রিফাইস করতে হয়। অনেকে দেখা যায় যে জ্ঞান চর্চা করতে গিয়ে যে পরিমাণ সময় দিচ্ছে সেই পরিমাণ শ্রম অন্যগুলোতে দিলে হয়তো প্রচুর টাকা উপার্জন করা যেত। সো আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। পরবর্তী ভিডিও যেটা আমি এটা নাম দিয়েছি ফিলোসফি, ইন্ট্রোডাকশন টু ফিলোসফি বলবো না, কারণ এখানে অনেক অ্যাডভান্সড কিছু আলোচনা করা হবে, তার মানে এটার আমি নাম দিচ্ছি যে ফিলোসফি। তো ফিলোসফি লেকচার 1 আজকে গেল, যেখানে আমরা আলোচনা করলাম ফিলোসফি কাকে বলে, ফিলোসোফার কারা এবং ফিলোসফির মেজর 8-10টা ব্রাঞ্চেস এর কথা আলোচনা করলাম। এর বাইরেও কিছু কিছু নগণ্য ব্রাঞ্চেস বা কিছু চলে যেতে পারে, এক ভিডিওতে সেগুলো কাভার করার কথা না। এবং আমি যা বলেছি আগেই বলেছি যে মিনিং কখনো স্থির না, সো এটারও পরিবর্তন হতে পারে। আপনারা সব কিছুই ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখবেন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব প্রিসক্রেটিক ফিলোসোফার্স, অত্যন্ত মজার, এবং আমি আশাবাদী যে আপনাদের এটা ঋদ্ধ করবে এবং আপনারা অনেকেই জানেন। তারপরে আমি আমার মতামত আপনাদের সাথে শেয়ার করব। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সক্রেটিসের জীবন, তার কর্ম এবং তার ফিলোসফি। পরে আমরা চলে যাব প্লেটো বা এরিস্টটল, সোফিস্ট, এদেরকে ক্রমান্বয়ে আলোচনা করব। আর নেক্সট ভিডিওতে আমি হোয়াট ইজ লিটারেচার, সাহিত্য নিয়ে একটা বেসিক আলোচনা করব। হোয়াট ইজ লিটারেচার, আশা করি হোয়াট ইজ লিটারেচার এটা আমি বার্টন রাসেল এবং টেরি গলটন এবং অন্যান্য আলোচনার মাধ্যমে এটা মানে আলোচনাটা হবে অত্যন্ত বুদ্ধিভিত্তিক। আপনাদের সাহিত্য জ্ঞান এবং অন্যান্য জ্ঞান একটা ইন্টারেস্টিং জার্নি হবে আমাদের সাথে, আশা করি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।